এই সপ্তাহে আপনি অনেক ভিডিও দেখবেন। কেউ বলবে ভোট দিন, কেউ বলবে হ্যাঁ বলুন, কেউ বলবে না বলুন, কেউ বলবে ভোটই বর্জন করুন। এই মুহূর্তে একটা সিদ্ধান্ত সামনে, অনেক কণ্ঠ, অনেক পরামর্শ, কিন্তু প্রশ্ন খুবই কম। এবং এই সিদ্ধান্তের দাম কে দেবে, আপনি নাকি দেশ? সালাম আর আদাব। আপনি দেখছেন আদিলস ইনসাইট। এখানে আমরা কোনো দলের পক্ষে কথা বলি না, আমরা কথা বলি প্রক্রিয়া, বাস্তবতা আর দায়িত্বের পক্ষে। যদি এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ কৌতূহলী মনে হয়, ভিডিওটি চলার সময়ই আমাদের ইউটিউব চ্যানেল আদিলস ইনসাইট সাবস্ক্রাইব করে রাখুন। চলুন কথায় ফিরি। এই ভিডিওটা কাউকে বোঝানোর জন্য নয়, এই ভিডিওটা একটাই কাজ করবে, ভোট দেওয়ার আগে আপনার সামনে সব প্রশ্ন একসাথে রাখবে। কারণ ভোটের পরে সবচেয়ে বেশি শোনা যায়, আমরা জানতাম না। ইতিহাসে এই অজুহাত আর কাজ করে না। রাষ্ট্র চালাতে সরকার লাগে, কিন্তু গণতন্ত্র চালাতে লাগে ভোট। 2024 সালের পর বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতার পেছনে জনগণের সরাসরি সম্মতি নেই। রাষ্ট্রবিজ্ঞানে এর একটা নাম আছে, পাওয়ার উইদাউট ম্যান্ডেট। ইতিহাসে এই জায়গা থেকে সাধারণত তিনটে জিনিস শুরু হয়। এক, সিদ্ধান্তে আত্মবিশ্বাসের বদলে দম্ভ ঢুকে পড়ে। দুই, ক্ষমতার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। এবং তিন, জবাবদিহিতা আর বাধ্যতামূলক থাকে না। অন্তর্বর্তী সরকার মানে ইন্টারিম। ইন্টারিম মানে অস্থায়ী দায়িত্ব, স্থায়ী কর্তৃত্ব নয়। যখন ইন্টারিম সরকার নিজেকে সীমার মধ্যে রাখে না, গণতন্ত্র তখন ধীরে ধীরে ঐচ্ছিক হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাদের শেখায়, গণতন্ত্র শুধু ভোট না, এটা নিয়ম, সীমা আর সময়ের প্রশ্ন। এই জায়গাটা মাথায় রাখুন। এখান থেকেই পরের প্রশ্নটা আসে। রাজনীতি বাদ দেই, চলুন সংখ্যায় আসি। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF দুটোই বলছে বাংলাদেশের অর্থনৈতিক গতি আগের মতো নেই। একসময় যেখানে 5 থেকে 6% প্রবৃদ্ধি ছিল নিয়মিত, এখন সেখানে অনিশ্চয়তা, সংশোধন আর চাপ। ফরেন রিজার্ভ আগের নিরাপদ জায়গায় নেই। আর একটা বিষয় খুবই স্পষ্ট, গুরুত্বপূর্ণ কোনো নতুন বিদেশি বিনিয়োগ আসেনি। বড় শিল্পভিত্তিক FDI, টেকনোলজি ট্রান্সফার বা দীর্ঘমেয়াদী ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ, এই 3 ক্ষেত্রেই বাংলাদেশ কার্যত স্থবির। এটা কোনো রাজনৈতিক মত নয়, বরঞ্চ এটা ওয়ার্ল্ড ব্যাংক আর আন্তর্জাতিক বিনিয়োগ ট্র্যাকিং রিপোর্টগুলোর ভাষা। বিনিয়োগকারীরা চায় দুইটি জিনিস, নীতিগত স্থিরতা আর পূর্বাভাসযোগ্যতা। আর যখন একটি দেশ ইন্টারিম শাসনের মধ্যে থেকেও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন বিনিয়োগকারীরা অপেক্ষা করে, টাকা আসে না। এই জায়গায় আকাশ ছোঁয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি। এটি কোনো যুদ্ধ বা দুর্যোগের ফল নয়, এটি এসেছে নীতিগত অনিশ্চয়তা থেকে। আপনি হয়তোবা আজ চাকরিতে আছেন, কিন্তু মনে রাখবেন, অনিশ্চয়তার মূল্য সবসময় দেয় মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তরা। বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি পোশাক শিল্প, কিন্তু এই খাতটাই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। যখন শাসন ব্যবস্থা দুর্বল হয় আর নীতি অস্থির থাকে, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণগুলো দেখায় এমন পরিস্থিতিতে দেশি উদ্যোক্তারা ধীরে ধীরে পিছিয়ে যায় আর বড় বিদেশি পুঁজি ভ্যালু চেইনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। এটি বিনিয়োগের বিরুদ্ধে কোনো কথা নয়, এটি একটি মৌলিক প্রশ্ন। কে সিদ্ধান্ত নিচ্ছে, কে প্রযুক্তি ধরে রাখছে, আর কে শুধু শ্রম দিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর একটা সরকারের মেয়াদে সীমাবদ্ধ থাকে না। যে সরকারই আসুক, এগুলো ঠিক না হলে অর্থনীতির মেরুদণ্ড দুর্বলই থেকে যাবে। এবার প্রশ্ন বদলাই, বিদেশের চোখে আজকের বাংলাদেশ কেমন? কূটনীতি বিশ্বাসের খেলা, আর বিশ্বাস আসে স্থিতিশীলতা থেকে। আজ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা পাওয়া কঠিন, ছাত্রদের চলাচল সীমিত, অন অ্যারাইভেল ভিসা সুবিধা সংকুচিত। আর এখানেই আসে সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতার একটি উদাহরণ, রোহিঙ্গা সংকট। বিভিন্ন বক্তব্যে এবং কূটনৈতিক আশ্বাসে বলা হয়েছিল খুব শীঘ্রই প্রত্যাবাসন শুরু হবে, কিন্তু বাস্তবতা হলো একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। এটা বলেছে UNHCR। আর রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ব্যর্থতার কথা নিয়মিত রিপোর্ট করেছে। আর সংকট এখানেই শেষ না, এর চেয়েও গুরুতর অভিযোগ উঠেছে, হাজার হাজার রোহিঙ্গা অস্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি পাসপোর্টের আওতায় চলে আসছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি শুধু মানবিক ব্যর্থতাই নয়, এটা রাষ্ট্রীয় পরিচয় ব্যবস্থার উপর ভয়ঙ্কর আঘাত। এই দ্বৈত অবস্থান বাংলাদেশের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
রয়টার্স আর অ্যাসোসিয়েশন প্রেস বা এপি এই সময়টাকে বলছে আনসার্টেন ফেজ। ভোট ছাড়া সরকার যখন কঠোর কণ্ঠে কথা বলে সেটাকে সাহস বলা যায় না, এর নাম ওভাররিচ বা অতিরিক্ত আগ্রাসন। এর ফলে একটাই, বাংলাদেশ হারাচ্ছে নিজের দর কষাকষির শক্তি। আর এখানে একটা বড় বাস্তবতা বুঝতে হবে, বাংলাদেশ আজ আর শুধু অভ্যন্তরীণ রাজনীতির ভেতরে থাকা একটি দেশ নয়, আমরা আছি বড় শক্তিগুলোর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতার মাঝখানে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো একে বলে স্ট্র্যাটেজিক প্রেসার জোন। এই অবস্থায় কোনো দেশ যদি দুর্বল প্রতিষ্ঠান, অস্থায়ী সিদ্ধান্ত আর নীতিগত অনিশ্চয়তায় ভুগে, তাহলে সে দেশ ধীরে ধীরে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। এটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, এটা সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। আর এই শিক্ষা শুধু এই অন্তর্বর্তী সময়ের জন্য নয়, যে সরকারই আসুক এই বাস্তবতা তাদের মাথায় রাখতেই হবে। কারণ ভূ রাজনীতিতে শূন্যতা থাকে না, আপনি সিদ্ধান্ত না নিলে অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। পাকিস্তানের অভিজ্ঞতা তো আমাদের সামনেই আছে। আর এখানেই আরেকটি মৌলিক প্রশ্ন উঠে, ইন্টারিম সরকার হয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়? আন্তর্জাতিক রীতিতে খুব পরিষ্কার, দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় স্বার্থ, কৌশলগত চুক্তি বা ভূরাজনৈতিক অবস্থান বদলের সিদ্ধান্ত নেওয়ার নৈতিক অধিকার থাকে একটি নির্বাচিত সরকারের। কিন্তু অভিযোগ উঠেছে যথাযথ সংসদীয় নজরদারি, জনগণ তথা জনপ্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়াই এমন কিছু সিদ্ধান্ত এগিয়ে নেওয়া হচ্ছে যার প্রভাব বহু বছর, হয়তো প্রজন্ম ধরে থাকবে। এর সবচেয়ে সংবেদনশীল দিক হলো আঞ্চলিক সম্পর্ক। বাংলাদেশের নিরাপত্তা, অর্থনীতি আর স্থিতিশীলতার জন্য প্রতিবেশীদের সাথে কার্যকর বাস্তবভিত্তিক কাজের সম্পর্ক কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন কিছু ভাষা ও অবস্থান দেখা যাচ্ছে যা মনে করায় স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য আঞ্চলিক উত্তেজনাকে ইচ্ছে করে টেনে তোলা হচ্ছে। এটি সাহসী কূটনীতি হতে পারে না, এটি ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বহীন। কারণ প্রতিবেশীর সাথে অকারণ সংঘাত বাড়লে শুধু সীমান্তে ক্ষতি হয় না, ক্ষতি হয় বিনিয়োগে, বাণিজ্যে এবং নিরাপত্তায়। আর সবচেয়ে বেশি হয় দেশের ভবিষ্যৎ সম্ভাবনায়। আজকের বাংলাদেশে একটা শব্দ খুব সহজে ব্যবহার করা হয়, দোসর। এই এক শব্দ দিয়ে মানুষকে চুপ করানো হয়, ভয় দেখানো হয়, অশ্লীলতাকে স্বাভাবিক করা হয়। ফ্রিডম হাউস বলছে বাংলাদেশে মত প্রকাশের জায়গা সংকুচিত হয়েছে, মব ভায়োলেন্স বেড়েছে, রাষ্ট্র নীরব থেকেছে। রাষ্ট্র যখন চুপ থাকে চরমপন্থা সাহস পায়। এখানে আরেকটা বাস্তবতা খুব সংক্ষেপে বলা দরকার। 2024 সালের পরিবর্তনের সময় অনেক মানুষ সত্যি আশা করেছিলেন ছাত্র নেতৃত্বের হাত ধরে দেশটা নতুন একটা পথে হাঁটবে। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বাসযোগ্য সূত্র আর ঘটনা প্রবাহ দেখিয়েছে মর্মান্তিকভাবে শত শত নিরীহ নারী, পুরুষ, শিশু এবং পুলিশ সদস্যদের নিহত হওয়ার এই সহিংস আন্দোলনের পরে মব ভায়োলেন্স স্বাভাবিক করা হয়েছে, অনৈতিক দাবি উঠেছে, অভূতপূর্ব দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর 1971-এর ইতিহাস ও আত্মত্যাগের প্রতি অসম্মানজনক আচরণ দেখা গেছে। এটা মতের প্রশ্ন নয়, এটা আচরণের প্রশ্ন। যে পরিবর্তন নৈতিকতা দিয়ে শুরু হওয়ার কথা ছিল তা অনেক ক্ষেত্রে দেশের জন্য বিব্রতকর হয়ে উঠেছে। আর সমাজে যখন দায়িত্বহীন আচরণ পুরস্কৃত করা হয় তখন আইনের জায়গা দুর্বল হয়। আগের সরকারের আমলে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন, দেশ জুড়ে বিদ্যুতায়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশু মৃত্যু হার কমানো ইত্যাদিতে সাফল্য দেখালেও এটাও ঠিক, আগের সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশের অত্যাধিক বল প্রয়োগ, ব্যাংকিং খাতে দুর্নীতি, বিরোধী দলের উপর নির্যাতন সহ হাজারো অনিয়মের অভিযোগ আছে। সুষ্ঠু তদন্ত ও প্রমাণ সাপেক্ষে তার বিচার হওয়া উচিত। কিন্তু বিচার আর প্রতিশোধ এক নয়। 2024-এর পরবর্তী সহিংসতায় নিহতদের ঘটনায় স্বাধীন তদন্ত হয়নি। ইউএনের আইসিসিপিআর বলে রাষ্ট্রের দায়িত্ব জীবন আর ন্যায় বিচার নিশ্চিত করা। এখানে রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই দেশে গণতন্ত্র ভেঙেছে ট্যাঙ্ক দিয়ে নয়, ভেঙেছে মামলা দিয়ে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের পাশাপাশি একটা রেফারেন্ডাম অনুষ্ঠিত হচ্ছে। একই সময় হওয়া এই রেফারেন্ডাম একটা প্রশ্ন নয়, এটা একটা প্যাকেজ। একাধিক সাংবিধানিক পরিবর্তন এক লাইনের ইয়েস বা নোতে বেঁধে দেওয়া হয়েছে। রয়টার্স, এপি, ইন্টারন্যাশনাল আইডিইএ সবাই বলছে এটি অত্যন্ত জটিল। আপনি কিছু অংশে একমত হতে পারেন, কিছু অংশে না, কিন্তু ব্যালটে সে সুযোগ নেই। এটাকে বলে ডেঞ্জারাস সিম্পলিফিকেশন বা ভয়ঙ্কর সরলীকরণ। উড়ে এসে জুড়ে বসা কোনো বিদেশি মত নয়, দেশের বহু পরীক্ষিত সংবিধান বিশেষজ্ঞ, সুশীল সমাজ, রাজনীতিবিদ আর বুদ্ধিজীবীরা বলছেন
এই রেফারেন্ডাম শুধু দুর্বোধ্যই নয়, আইনগতভাবেও প্রশ্নবিদ্ধ। কারণ দেশের আইন ও সংবিধানে গণভোটের কোনো স্পষ্ট বিধান নেই। এখন প্রশ্ন হলো, এই জটিল প্রশ্নটা পরিচালনা করল কে? গণতন্ত্রে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। এটাই নিয়ম, এটাই সীমা, এটাই ন্যূনতম শর্ত। কিন্তু এই নির্বাচন ও রেফারেন্ডামকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। ইন্টারিম সরকার নির্বাচন কমিশনের কর্তৃত্ব পাশ কাটিয়ে রাষ্ট্রের পুরো প্রশাসনিক যন্ত্র, রাষ্ট্রীয় তহবিল, সরকারি যোগাযোগ ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রভাব একটি নির্দিষ্ট দিকের পক্ষে ব্যবহার করেছে। এটি শুধু একটি অভিযোগ নয়, এটি আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডের প্রশ্ন। এবং ইউএন ইলেকটোরাল ইন্টিগ্রিটি স্ট্যান্ডার্ডস খুব পরিষ্কারভাবে বলে, একটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো ভোট বা গণভোট প্রভাবিত করতে পারে না। এখানে একসাথে 4টা গুরুতর প্রশ্ন দাঁড়িয়ে যায়। এই রেফারেন্ডাম কি আদৌ সংবিধান সম্মত? এই ইন্টারিম সরকার কি সত্যিই নিরপেক্ষ ছিল? নির্বাচন কমিশনের কর্তৃত্ব কি পুরো মানা হয়েছে? আর রাষ্ট্রের প্রশাসন কি একদিকে ঝুঁকে অন্যায় আইন বহির্ভূত সুবিধা আদায় করেনি? সব মিলিয়ে রেফারেন্ডামের বৈধতা, ইন্টারিম সরকারের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের কর্তৃত্ব আর রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার, এই সব জায়গাতেই সাংঘাতিক সন্দেহ তৈরি হয়েছে। যদি নির্বাচন কমিশনকে পাশ কাটিয়ে রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে ভোটের পরিবেশ বানানো যায়, তাহলে ভবিষ্যতে আর কাউকে জালিয়াতি করতে হবে না, নিয়মটাই বদলে যাবে। তাই এখানে খুব শান্তভাবে একটা কথা বলা দরকার, যে প্রশ্ন পরিষ্কার নয়, যে প্রক্রিয়া নিরপেক্ষ হতে পারে না, যে ভোট প্রশাসনিক প্রভাবের সন্দেহে ঘেরা, সেখানে থেমে যাওয়াই অনেক সময় সবচেয়ে দায়িত্বশীল নাগরিক অবস্থান। এটি সংস্কারের বিরোধিতা করা নয়, এটি কোনো ভয় থেকেও বলা কথা নয়। এটা বলা হচ্ছে ইতিহাসের অভিজ্ঞতা থেকে। ভুল সময়ে নেওয়া বড় সিদ্ধান্ত পরে ঠিক করাটাই সবচেয়ে কঠিন আর ব্যয়বহুল। এখন একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, এটি নৈতিক শাসন ও জবাবদিহি নিয়ে প্রশ্ন। একজন ইন্টারিম প্রধানের সবচেয়ে বড় মূলধন হলো বিশ্বাসযোগ্যতা। আর এই বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে যখন ক্ষমতার কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত বা সুবিধার ছবি ফুটে ওঠে যাতে মনে হয় রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের দিকেই ঝুঁকছে। আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় এর নাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। এর মানে এই নয় যে কোনো অপরাধ প্রমাণিত, এর মানে হলো স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যার ব্যাখ্যা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই জায়গায় দেশি বিদেশি বিশ্লেষণে ভয়াবহ প্রশ্ন উঠেছে। ডক্টর ইউনূস ইন্টারিম সরকারের প্রধান থাকা অবস্থায় নিজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর মওকুফ, রাষ্ট্রীয় অংশীদারিত্বের কাঠামো পরিবর্তন বা নিয়ন্ত্রণের ভারসাম্য বদলের সিদ্ধান্ত নিয়ে একই সময়ে শ্রমশক্তি, টেলিকম, শিক্ষা বা বিশ্ববিদ্যালয় খাতে নিজের ব্যক্তিগত বা বাণিজ্যিক বিস্তারের খবর সামনে এলে এই প্রশ্নগুলো আরো জোরালো হয়। আমি এখানে কোনো রায় দিচ্ছি না, আমি বলছি এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠে। আর একজন ইন্টারিম সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই প্রশ্নগুলোর পূর্ণ স্বচ্ছতা ও ব্যাখ্যা দিয়ে জনগণের আস্থা রক্ষা করা। আর যে শাসন ব্যবস্থা স্বচ্ছতার এই মৌলিক পরীক্ষায় টিকে থাকতে পারে না, তার আর কোনো দাবি মানুষ বিশ্বাস করতে পারে না। এই নির্বাচন যাই ফল হোক, এটা জনগণের সিদ্ধান্ত। নতুন সরকার আসবে, নতুন অধ্যায় শুরু হবে। সব অনিয়ম, সব বিতর্ক, সব ক্ষতির পরেও বাংলাদেশ আবার সঠিক পথে ফিরতে পারবে, আমরা এই আশাই করি। আমরা চাই বাংলাদেশ হোক একটি বন্ধুভাবাপন্ন, বিজ্ঞান মনস্ক, অগ্রসর, ভিন্ন মত ও ভিন্ন পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল, ধর্মসহিষ্ণু একটি রুচিশীল আধুনিক রাষ্ট্র, যেখানে ক্ষমতা সীমাবদ্ধ, প্রতিষ্ঠান শক্তিশালী আর ভবিষ্যৎ নির্ধারিত হয় জনগণের সম্মিলিত ইচ্ছায়। ভোটের দিন মানুষ ব্যালট দেবে, কিন্তু ইতিহাস ব্যালট দেয় না। ভোটের আগে বলা কথা ভোটের পরে অজুহাত হয় না। যদি এই ভিডিওটা আপনাকে কৌতূহলী করে, কিছু নতুন প্রশ্ন করতে বাধ্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আদিলস ইনসাইট। এমন প্রশ্ন চলতে থাকলেই আলোচনা বাঁচে, আর আলোচনা বাঁচলে দেশ এগোয়। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।